আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পেলিং নিয়ে আলোচনা করব। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েক বছর স্পেলিং থেকে প্রশ্ন এসেছিল এবং যেটা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু কাজে লাগবে। তো স্পেলিং শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বেশি বেশি লিখে চর্চা করা। তবে আমরা আজকে চেষ্টা করব যে একটু ভিন্ন ওয়েতে কিছু কথা বলার, যাতে তোমরা একটু হলেও উপকৃত হও। আমার কাছে যেটা মনে হয় যে যখন কোনো শব্দের তোমরা স্পেলিং মনে রাখবা, যেমন আমি স্পেলিং শব্দটার কথাই যদি বলি, এই শব্দে দেখো 2টা এল আছে। সো যেহেতু 2টা এল আছে, কিন্তু আমরা যখন এটার প্রোনাউন্সিয়েশন করছি, উচ্চারণ করছি, তখন কিন্তু একটা এলের মতো হচ্ছে। যেমন দেখো স্পেলিং, অর্থাৎ এই স্পেলিং এখানে কিন্তু 2টা এল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একটাই এল আছে। তো যদি এই শব্দটা তোমার একদম অচেনা হয়, তুমি যে কাজটা করবা স্পেলিংয়ের বা কি বলে স্পেলিংয়ের খাতিরে তুমি এই শব্দটাকে এভাবে ভাগ করে পড়বা। প্রথম হচ্ছে স্পেল, তারপর হচ্ছে আবার লিং, অর্থাৎ উচ্চারণটা তুমি এভাবেই করবা, স্পেল লিং, স্পেল লিং। তাহলে হবে কি, এভাবে পড়লে তোমার কিন্তু মনে থাকবে বা মাথায় আসবে যে যেহেতু তুমি কয়েকবার পড়েছো স্পেল লিং। অর্থাৎ তুমি উচ্চারণ এভাবে করবা না, কিন্তু বানানের খাতিরে যদি তুমি এভাবে পড়ো, তোমার কিন্তু ডাবল এল কোথায় কোথায় ডাবল এ, এই জিনিসগুলো কিন্তু ভুল হবে না। যেমন আমি যদি আরেকটা শব্দের কথা বলি, সেটা হচ্ছে মনে করো যে মিলেনিয়াম। সো মিলেনিয়ামে 2টা এন আছে, 2টা এল আছে। তাহলে তুমি মিলেনিয়াম, নর্মালি মনে হচ্ছে যে একটা এল একটা এন। তাহলে এখানে যেহেতু 2টা এল 2টা এন, এই জায়গাটাতে তোমাকে মানে জায়গাটা তোমার ভুল হতে পারে। তাহলে তুমি এটাকে ভাগ করে প্রথমে মিল, তারপর লেন, তারপর নিয়াম। সেভাবে 3টা ভাগ করে পড়তে পারো, যে মিল লেন নিয়াম, মিল লেন নিয়াম, মিল লেন নিয়াম। সো এভাবে হয়তো বা কিছু কিছু কঠিন ওয়ার্ড যেগুলো তোমার ডাবল এল ডাবল এনে ভুল হতে পারে, সেগুলো ঠিক হবে। এছাড়া কিছু কিছু ওয়ার্ড মনে রাখার জন্য আমরা কিছু ট্রিক্স দেই। যেমন যেমন আমরা একটা কথা বলি এরকম, যে গাধা গাধা আমি জাতি। অর্থাৎ গাধা মানে হচ্ছে অ্যাস, আবার একটা গাধা মানে হচ্ছে অ্যাস, আই মানে হচ্ছে আমি, আর জাতি হচ্ছে ন্যাশন। এই যে ওয়ার্ডটা তোমরা দেখছো, অ্যাসেসিনেশন, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, এর অর্থ হচ্ছে গুপ্ত হত্যা। তাহলে এই যে গুপ্ত হত্যার শব্দটাকে ভেঙে যখন আমরা দেখলাম যে এদের মিনিং হয়, তখন আমরা এদের মিনিং নিয়ে নিয়ে পড়ব। যেমনটা লেফটেন্যান্টের আমরা এভাবে পড়তাম, যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। অর্থাৎ মিথ্যা মানে হচ্ছে লাই, তুমি মানে ইউ, 10 মানে হচ্ছে 10, আর পিঁপড়া মানে হচ্ছে অ্যান্ট। সো লেফটেন্যান্ট। ওকে, তাহলে এই হচ্ছে এরকম। সো এভাবে কিছু, তবে এরকম ট্রিক্স কিন্তু খুব বেশি আছে তা কিন্তু নয়। যেমন ময়মনসিং বানানে আমার মানুষেরা গান গায়, সো এভাবে আমার মানুষেরা গান গায়। সো আমার মানে মাই, মানুষেরা মানে মেন, গান মানে হচ্ছে সিং, তারপরে কিন্তু শেষে আবার একটা ইস আছে, এটাও মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব কম, মেইনলি তোমাদেরকে এভাবে ভেঙে 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 পড়তে হবে। এছাড়াও কখন ডাবল এল বসে, কখন ডাবল এন বসে, এই জিনিসগুলো মনে রাখারও কিন্তু কিছু উপায় আছে, অ্যাকচুয়ালি কিছু কিন্তু রুলও আছে স্পেলিংয়ের। তো আজকে মূলত আমরা সেই স্পেলিংয়ের রুলগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি যে কথাটা বললাম স্পেলিংয়ের বিষয়ে, যে আমরা ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে পড়ব, এবং এরকম ভেঙে ভেঙে পড়ার ওয়ার্ড প্রায় অনেকগুলো আছে। আমি তোমাদের 70টার মতো ওয়ার্ড আমি ভেঙে ভেঙে দেওয়া আছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাস শেষে, অর্থাৎ পোস্ট করব গ্রুপে, তোমরা সেখান থেকে পড়ে নিও। আশা করি বুঝতে পেরেছো যে ভেঙে ভেঙে পড়ার মানেটা কি। ধরো তুমি যদি সিগারেট বানানো ধরো CIGARE এখন তুমি হয় এই পর্যন্ত পুরাটা পড়ো, সিগারেট দেন টি, অর্থাৎ সিগারেট টি,
বুঝতে পেরেছো? অথবা তুমি এই প্রত্যেকটাকে ভেঙে পড়ো, সি গা রে তারপর ট, বা একসাথে সিগারেট তারপর টি। সো এভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে সিগারেট টি। তাহলে তোমরা যে সিগারেট পড়ো সেটা তুমি স্পেলিংটা কারেকশানের খাতিরে তুমি এভাবে পড়ো যে সিগারেট টি, সিগারেট টি। তাহলে সিগারেটটা তোমার নর্মালি থাকবে, সাথে তোমার মাথায় চলে আসবে যে না একটা টিও আছে। যেমন আমি যদি বলি জিরাফ, জিরাফ, তাহলে জিরাফ বানান কি? জিরাফ বানান হচ্ছে GIRAFFE। তাহলে এখন নর্মালি জিরাফ বানান তো এই পর্যন্তই কি শেষ। তাহলে তুমি জিরাফ, তারপর আবার পরে শেষে একটা ফি আছে, তাহলে এভাবে পড়বা জিরাফ ফি। এখন জিরাফের এটা জি দিয়ে শুরু না জেড দিয়ে শুরু না জে দিয়ে শুরু, সেখানে যদি ভুল হয় তাহলে জি মানে যেহেতু নর্মালি আমরা গ ভাবি, তাহলে তুমি গিরাফ ফি এভাবেও পড়তে পারো যে গিরাফ ফি। অর্থাৎ যদি এই বানানটা তুমি না জানো, একদম নতুন নতুন শব্দ, সেক্ষেত্রেই তুমি কিন্তু এই টেকনিকগুলো ফলো করতে পারো। যেটা তুমি আগে থেকেই জানো সেটাতে তোমার এই জিনিসগুলো পড়ার দরকার নেই। যেমন তোমরা লেইজার, LEISURE, লেইজার শব্দটার বানান কিন্তু তোমরা প্রায় সবাই জানো। তাহলে এটাতে তো কোনো ট্রিক্স দেওয়ার কোনো দরকার নেই, আছে কি না? তারপরে যদি তুমি ট্রিক্স দাও ভাঙ্গো, লেই, এখানে ভাঙ্গো লেই প্লাস এটা SURE শিওর, তাহলে এভাবে পড়ো লেই শিওর, লেই শিওর। যদি লেই শিওর এটার উচ্চারণ না, এটা বাট তুমি এভাবে পড়লা বানানটা শুধু কারেকশনের জন্য। আশা করি বুঝতে পেরেছো যে আমি 1 নম্বর স্টেপটা কি বললাম। তো এবার আমরা চলে যাব স্পেলিং কারেকশনের স্টেপ 2। তাহলে আমি এভাবে 70টার মতো তোমাদেরকে দিয়ে দিব। তো স্টেপ 2-এ তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, কিছু এখান থেকে কিন্তু ভালোই এসেছিল VCS ঢাকা ইউনিভার্সিটিতে, কিছু কিছু শব্দ আছে যাদের প্রথম অক্ষরটা উচ্চারণ হয় না। যেমন টেরিস, টেরিস এর পিটা যেমন উচ্চারণ হচ্ছে না। যেমন টায়ালিন, টায়ালিন এরও কিন্তু পিটা উচ্চারণ হচ্ছে না। এরকম কিছু ইংরেজি ওয়ার্ড আছে, আমি কয়েকটা লিখে দিই। যেমন সুনামি, সুনামি এটা কিন্তু BCS 31 BCS-এ এসেছিল। তাহলে সুনামি, এইগুলো আলাদা করে 5টা আমি লিখে দিচ্ছি, আরও এটুকু মুখস্থ করে ফেলবা। সুনামি, রোগের বেলায় যেহেতু মেডিকেল পরীক্ষা দিবা, নিউমোনিয়া, পিটা কিন্তু উজ্জ। দেন সাইকোলজি, পিটা কি উজ্জ। যেমন তোমরা যে বিভিন্ন ট্রিক্স বানাও, নেমোনিক বলে সেটাকে, নেমোনিক, এই নেমোনিকের নে এমটা কিন্তু উজ্জ। আবার তোমরা যে ভুয়া পড়ো, সিউডোসিলম, সিউডোনিম, এই সিউডো বানানের পিটা কিন্তু উজ্জ থাকছে, সো সিউডোনিম। তাহলে এই যে কয়েকটা জিনিস যাদের যে সকল শব্দের প্রথম অক্ষরটা তোমরা দেখবা যে উচ্চারিত হচ্ছে না, সেইগুলোকে তুমি একসাথে পড়ে ফেলবা। এবার আসা যাক স্টেপ 3। স্টেপ 3-তে যে জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দে আই ভুল হয়, এই আই জায়গাটা ভুল হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি টিউশন, টিউশনের ইংলিশ কি? তাহলে নর্মালি কি হবে? TION, এটা টিউশন, কিন্তু না, টিউশন বানানে TU এর পর কিন্তু আর একটা আই এই জায়গায় আছে। তাহলে এই আইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হয়ে যায়। বুঝতে পেরেছ? এবার যদি আমি আরেকটা শব্দ বলি যে সিলিং, সিলিং, তাহলে সিলিং বানান কি হচ্ছে? CE, সি আর লিং, LING, সিলিং। কিন্তু না, সিলিং বানানের ঠিক এই জায়গায় কিন্তু আরেকটা আই আছে, তাহলে সেইলিং। ওকে, তার মানে এই যে আইগুলো যে ভুল হয়, তাহলে এরকম শব্দগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমি আরও 3টা শব্দ এরকম লিখে দিচ্ছি। যদি আমি বলি পার্লামেন্ট, কি বলি? পার্লামেন্ট, তাহলে পার মানে হচ্ছে PAR, পার, তারপর কি লা, LA, লা, তারপর কি মেন্ট। কিন্তু পার্লামেন্ট বানানটা কিন্তু নয়, বরং এল এর পর আই আছে।
তাহলে এই শব্দে এই আইগুলো কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে পার্লামেন্ট তুমি উচ্চারণের সুবিধাতে এভাবে বলো পার্লিয়ামেন্ট, জাস্ট পড়ার জন্য স্পেলিং, হ্যাঁ, পার্লিয়ামেন্ট মনে মনে পড়বা, কারো সামনে আবার জোরে জোরে বলো না। পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার যদি আমি আরেকটা শব্দ বলি, রিসিপ্ট বা রিসিপ্ট, মানি রিসিপ্ট যেটা দিই না, যেটাকে আমরা রিসিপ্ট বলি, তাহলে সেখানে বানানো দেখো RECIPT, এই যে আইটা কিন্তু এক্সট্রা আসলো। আবার যদি আমরা বলি রিসিপিয়ান্ট, তো একই কথা, রিসিপিয়ান্ট মানেও কিন্তু এই যে রিসিপ্ট থেকেই আসছে। তাহলে রিসিপ্টের REC এখানে যেটা খেয়াল করবা, রিসিপিয়ান্ট যখন আমি বলবো তারপর কিন্তু CI, এখানে CEI ছিল, এখানে CI, তাহলে রিসিপিয়েন্ট, এই যে। তাহলে রিসিপ্ট আর রিসিপিয়েন্টে দেখো, রিসিপ্ট আর রিসিপিয়েন্টে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় শুধু CI, এখানে CEI। তাহলে স্টেপ 3-র এই 5টা জিনিস তোমরা অন্তত একটু মনে রাখো, এই শব্দগুলোতে আই জায়গাটা ভুল হয়। এবার আমরা পড়ব স্টেপ 4। স্টেপ 4-এ আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে যে সকল শব্দে ভুল হয়। সো স্টেপ 3-তে আমরা দেখেছি কিছু শব্দ, 5টা শব্দ যেখানে আই ভুল হয়, আর এখন আমরা দেখব যেখানে ভুল হয়। যেমন আমি যদি বলি কেরোসিন, কেরোসিন বানান করো, তাহলে কী হবে? কেরোসিন, কে রো শিন, SEN, শিন, কিন্তু এর শেষে কিন্তু আর একটা থাকবে, তাই তোমরা কেরোসিন না পড়ে পড়বা কেরোসিনি, কেরোসিনি, এভাবে একটু উচ্চারণ করবা মনে মনে, কেরোসিনি। ওকে, যেমন মেসেঞ্জার বানান সবাই জানো, MESSENGER, এ কারণে এটা তোমাদের খুব একটা মানে মনে হয় না যে এটা খুব কঠিন কিছু। এবার যদি আমি বলি জুয়েলারি, জুয়েলারি, তাহলে জুয়েলারি বানানে যে এর পর কী থাকে? থাকে, তাহলে উচ্চারণটা করবে এভাবে GOL তারপর লাড়ি, তাহলে GOL লাড়ি, GOL লাড়ি, জুয়েলারি। ওকে, এই হচ্ছে জুয়েলারি। তাহলে এই শব্দগুলোতে কিন্তু এর জায়গাটা তোমাদের একটু ভুল হয়ে যেতে পারে। যদি আমি বলি পার্সোনেল, তাহলে PER, পার, SON, সন, তারপর NEL, নেল, তাহলে পার্সনেল, এভাবে পড়বা পার্সনেল, এই যে দুইটা এন আছে তাই এটাকে তুমি ভেঙে কিন্তু পড়বা। যদি আমি বলি সেমিস্টার, অনেকের সেমিস্টার ফাইনাল হয়, তাহলে SEMESTER, তার মানে সবগুলোতেই কিন্তু এখানে সেমিস্টার কিন্তু না, সবই সেমিস্টার অথবা মেস্টার, এভাবে জাস্ট উচ্চারণ করবা। অনুরূপভাবে ইন্ডিপেন্ডেন্ট বানান সবাই জানো। আমি যদি সিমেট্রি বা সিমেটারি যেটা, সেখানে দেখো প্রত্যেকটা CEMETERY, যেমন গোরস্থান যেটা, তো এই যে সিমাট্রি, CMET, সবগুলোতেই আছে, এই শব্দগুলোতে তোমরা ভুলে যেতে পারো। যেমন সিমেন্ট বানান যদি বলি, সব কিন্তু এমন না যে সিমেন্টের এটা তা কিন্তু নয়, CEMENT। আবার ডিজেন্টারি হয়, সেখানে DY তারপর SENTERY, ডিজেন্টারি, যদিও টারি সেটা কিন্তু TERY, ডিজেন্টারি সেখানে কিন্তু নাই। এবং লাস্ট যেটা মিসেলেনিয়াস বা মিসালেনিয়াস, অর্থাৎ বিবিধ বিষয়গুলো বোঝাতে, তো ভাগ করে বলো মিস, তারপর সেল বা কোষ, তারপর ANEOUS, অ্যানিয়াস, তাহলে মিসেলেনিয়াস। ওকে, তো এই অ্যানির এই জায়গাটা তোমরা কিন্তু ভুল করতে পারো। তাহলে এই হচ্ছে স্টেপ 4, যেখানে ভুল হয়, জাতীয় আছে যেগুলোকে আমরা এর জায়গায় যে লাড়ির জায়গায় আমরা দিয়ে দিতে পারি ভুল করে, পার্সোনাল, নালের জায়গায় NAL দিয়ে দিতে পারি, কিন্তু এটা হবে পার্সোনেল। সো এই জায়গাগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা চলে যাব স্টেপ 5, আমরা চলে যাব স্টেপ 5-এ। তো স্টেপ 5-এ আমরা শিখব কিছু শব্দ যেগুলো হচ্ছে ন্যাশনযুক্ত, যাদের শেষে থাকে ন্যাশন। তোমরা জানো যে, আচ্ছা আমরা একটু শব্দগুলো লিখি, যেমন আমি শুরুতেই অ্যাসাসিনেশন
লিখেছি, তাই সেটা আমি আর লিখছি না। এখন আমি আরেকটা শব্দ লিখি, কন্ডোনেশন। সো কন্ডোনেশন বা ক্ষমা, কন্ডোনেশন শব্দটার অর্থ হচ্ছে কি ক্ষমা। এছাড়া ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন যার অর্থ হচ্ছে ডিগনিটি ক্ষুণ্ণ করা, অর্থাৎ ক্ষোভ বা ক্রোধ। এছাড়া আমি আরেকটা শব্দ লিখি, ফ্যাসিনেশন। এক্সপ্ল্যানেশন। এই যে নেশন যুক্ত কিছু শব্দ, এগুলো আলাদা করে তোমরা একটু দেখলা যে এই শব্দগুলো শেষে কি হয়, নেশন হয়। এবার যেহেতু তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, তাহলে অবশ্যই কিছু রোগের নাম তোমাদেরকে শিখে নিতে হবে। তাহলে স্টেপ 6-এ আমরা কিছু রোগের নাম শিখব, যে রোগের নাম থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হতে পারে এবং বানান দিয়েই কিন্তু হতে পারে। যেমন ম্যালেরিয়া, এটা তো তোমাদের অধ্যায়ে আছে, এটা তোমরা সবাই জানো। কলেরা, এটাও তোমাদের বইয়ে আছে, বায়োলজি বইয়ে আছে কলেরা। ডায়রিয়া, সো এই কলেরার একটা লক্ষণ হচ্ছে কিন্তু ডায়রিয়া, সো এটাও তোমরা জানো, ডায়ারহইয়া। ওকে, জন্ডিস হয় তোমাদের হেপাটাইটিস হলে, সেটার বানানো তোমরা একটু শিখে নিবা, JAUN, জন্ডিস। ওকে, এছাড়া এক্সিমা, ডায়াবেটিস। ডিপথেরিয়া বানানো অনেকেই ভুল করে, DIP, তারপর কিন্তু এই এইচটা দিতে কিন্তু অনেকেই ভুল করে, ডিফ, তারপর থেরিয়া। তারপরটা পারবা, এই এইচটা একটু সাবধানে থাকবা। তোমরা পড়েছো যে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস, যেটা লসিকা গ্রন্থির লসিকা নালী ফুললে হয়, এলিফ্যান্টিয়াসিস। এছাড়া জয়েন্টে যে ব্যথা হয়, যাকে আমরা বলি রিউম্যাটিজম, RHEU, রিউ দেন ম্যাটিজম, এই এইচটা এখানে ভুল হয়ে যেতে পারে। এবং অ্যাজমা বানান ASMA না, বরং AS এর পর TH আছে, এই অ্যাস্থমা, এই অ্যাজমা, এই THটা কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে, এটা একটু তোমরা খেয়াল করবা। তো চলো, এই হচ্ছে মোটামুটি কিছু শব্দ বা কিছু স্টেপের কথা বললাম। এখন আমরা স্পেলিংয়ের কিছু রুল শিখব, যে স্পেলিংয়ের কিন্তু আসলেই কিছু রুল আছে, কিছু রুল ফলো করলে অনেক স্পেলিং কিন্তু সঠিক করা যায়। তো আমরা স্পেলিংয়ের প্রথম যে রুলটা শিখব সেটা হলো, মনে রাখবা কোনো শব্দের শুরুতে যদি অল থাকে, তাহলে কি বলছি, শুরুতে যদি কোনো শব্দের অল থাকে এবং শব্দের শেষে যদি থাকে ফুল, তাহলে আমি কি বলেছি, যে কোনো শব্দের শুরুতে যদি থাকে অল এবং শেষে যদি থাকে ফুল, তাহলে যখন এই অল দিয়ে একটা শব্দ তৈরি হবে, শুরুতে অল আছে, তখন অলের যে 2টা এল, তখন সেটা হয়ে যাবে একটা এল। আবার ফুলের যে 2টা এল, ফুলের আগে যদি কোনো প্রিফিক্স থাকে, তখন এই টোটাল শব্দটার ফুলের ডাবল এল না হয়ে যাবে একটা এল। যেমন আমি ধরো একটা শব্দের শুরুতে আছে অল, তারপর আছে ওয়েজ, তাহলে এই অল প্লাস ওয়েজ মিলে হবে যখন অলওয়েজ, তখন কিন্তু 2টা এলের একটা এল হবে এবং হয়ে যাবে অলওয়েজ। আশা করি বুঝতে পেরেছো। যেমন অল প্লাস মোস্ট, এই 2টা মিলে যখন হয়ে যাবে অলমোস্ট, তখন কিন্তু 2টা এলের জায়গায় একটা এল হয়ে যাবে অলমোস্ট। যেমন অলরেডি, সেটা শেষ করে ফেলেছে, সো অল প্লাস রেডি মিলে যখন অলরেডি হবে, তখন কিন্তু 2টা এল না হয়ে হবে একটা এল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অলদো, সো অল প্লাস THOUGH, যখন এই 2টা একসাথে হবে শুরুতে অল, তখন একটা এল হবে, সো অলদো। অনুরূপভাবে আমরা যদি এখন ফুল বলি, যেমন আমি একটু অন্য কালার ইউজ করি, যেমন ফুল যদি শেষে হয় বিউটি প্লাস ফুল, তাহলে ফুলের শেষে বসেছে এটা শব্দের, তখন এই 2টা মিলে কিন্তু হবে বিউটিফুল, অর্থাৎ একটা এল। যেমন কেউ স্কিলফুল, কে দক্ষ, তাহলে SKILL, স্কিল প্লাস আবার ফুল। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে স্কিলে 2টা এল আছে, তাহলে যখন একসাথে শব্দটা হবে একটা এল হবে, ফুলে 2টা এল আছে, ফুলেও কিন্তু হয়ে যাবে একটা এল। বুঝতে পেরেছ? তবে
তবে এই যে স্কিলফুল, আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি, ব্রিটিশ ইংলিশে কিন্তু স্কিলফুল বানান একটা এল, বাট আমেরিকানরা কিন্তু স্কিলফুল বানানে দুইটা এলই কিন্তু দেয়। তো আমি ব্রিটিশটাই কিন্তু দেখাই দিলাম। অনুরূপভাবে হার্মফুল, তাহলে হার্ম প্লাস ফুল বানানে ডাবল এল, বাট যখন এটা একসাথে হবে তখন হার্মফুলের এই ফুলটা হয়ে যাবে একটা এল। আশা করি 1 নাম্বার রুল বুঝতে পেরেছ খুব ভালো মতোই। ওকে, অনুরূপভাবে ইউজফুল আমি যদি লিখে দিই ইউজ প্লাস ফুল, তাহলে যখন দেখবা কোনো শব্দের শেষে ফুল আছে ধরে নিবা সেটাতে একটা এল থাকবে। ওকে, এবার তাহলে আমরা চলে আসি রুল নাম্বার 2। আমাদের যেটা স্পেলিংয়ে যেটা মানে কনফিউশন লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হলো যে এস নাকি ইএস, এই দুইটা জায়গায় কিন্তু আমাদের মানে মোটামুটি একটু কনফিউশন লাগে। এবং আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের সাথে কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করি। আবার নাউনের প্লুরাল করতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি। কিন্তু খেয়াল করবা যে কখনো কখনো কিন্তু আমরা শুধু এস যোগ করি, আবার কখনো কখনো কিন্তু আমরা শুধু ইএস যোগ করি। ওকে, তাহলে কখন আমরা এস যোগ করব, কখন আমরা ইএস যোগ করব, সেটাই আমি এখন দেখাবো। সো এটারও ব্যতিক্রম হয়তো বা থাকতে পারে, আরও আছে, কিন্তু মোটামুটি মনে রাখবা যে ইএস শুধু তখনই যুক্ত হয়, ইএস শুধু তখনই যুক্ত হয় যখন ভার্ব বা নাউন এর শেষে ও সিএইচ, মানে যে সিএইচের উচ্চারণটা চ হবে, ক কিন্তু না, চ হবে, এস, এসএইচ, এসএস, এক্স, জেড এইগুলো থাকবে। তাহলে কি বলেছি, যদি ভার্ব বা নাউন অর্থাৎ শব্দটা, যে শব্দের শেষে তুমি এস বা ইএস যোগ করতে চাও, সেই শব্দের শেষে যদি ও থাকে, সিএইচ থাকে যার উচ্চারণ চয়ের মতো, দেন এস, এসএইচ, এসএস, এক্স অ্যান্ড জেড, তাহলে তুমি এই শব্দটার পরে ইএস যোগ করবা। যেমন গো, এটা একটা ভার্ব যার শেষে আছে ও, তাহলে গো এর পরে তুমি ইএস যোগ করবা, হয়ে যাবে গোস। ওকে, তাহলে অনুরূপভাবে আমি আরেকটা দিই ম্যাঙ্গো, তাহলে ও আছে, তাহলে এর শেষে ইএস যোগ করতে হবে, হয়ে যাবে ম্যাঙ্গোস। যেমনটা ডু, ডু এর পর হয়ে যাচ্ছে ইএস, ডাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমি বলি যে গ্যাস, তাহলে গ্যাস আমরা বলি দেখো শেষে এস আছে, তাহলে এরপরে ইএস হবে গ্যাসেস, কারণ এখানে শুধু আরেকটা এস হবে না। ওকে, বোঝা গেছে। এবার যদি আমি বলি সিএটিসিএস ক্যাচ, দেখো এটার উচ্চারণ কিন্তু ক্যাক হচ্ছে না, ক্যাচ চয়ের মতো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ক্যাচেস। যেমন ম্যাচ, এমএটিসিএস ম্যাচ চয়ের মতো, তাহলে হয়ে যাবে ম্যাচেস। যেমন বক্স, এক্স আছে, তাহলে বক্সেস, কখনোই বক্স ই বাদ যাবে না, ইএস হয়ে যাবে। যেমন ব্রাশ, এসএইচ, তাহলে হয়ে যাবে ব্রাশেস। ওকে, যদি আমি বলি মেস, ডাবল এস, তাহলে হয়ে যাবে মেসেস। ডিশ, ডিশ, এসএইচ, হয়ে যাবে ডিশেস। ফোকাস, ফোকাস, এস, তাহলে হয়ে যাবে ফোকাসেস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এস আর ইএস এর মধ্যে আমরা যদি ভার্ব বা নাউনের শেষে, তাহলে এইটুকু মুখস্থ রাখতে হবে, ও সিএইচ, এস, ডাবল এস, এক্স, জেড, এসএইচ, এবং সিএইচ হলে উচ্চারণটা কিন্তু অবশ্যই হতে হবে চয়ের মতো, তাহলে আমরা এদের পরে বসাবো ইএস। ঠিক আছে, এবার চলে আসি আমরা রুল নাম্বার 3-তে। 3 নাম্বার আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে কিছু কিছু শব্দে ইআই থাকে, আবার কিছু কিছু শব্দে আইই থাকে। যেমন আমি যদি বলি যে যখন কেউ প্রেগনেন্ট হয় তখন আমরা বলি সে বাচ্চা কনসিভ করেছে, তাহলে কন, সিইআই ভিই, তাহলে এখানে দেখো ইআই আছে। আবার তুমি যদি কোনো কিছু অ্যাসিভ করো সেটা হচ্ছে এ সিএইচ আইই ভিই, তাহলে এখানে দেখো আইই আছে। সো এটাই আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু শব্দে যে ইভ, সো এখানে ইআই হয়, কোথাও কোথাও আবার আইই হয়। সো এরকম
আমি আরও 2-3টা শব্দ লিখে দিচ্ছি এবং তোমাদের আমি ক্লাস শেষে একটা পিডিএফ ফাইল বা কিছু একটা দিব যেখানে আরও শব্দ আছে, তোমরা সেখানে দেখে নিও যে কোথায় ইআই এবং কোথায় কোথায় কি আইই। যেমন আমি যদি রিসিভ বলি RECEIV, এখানে কিন্তু ভাইয়া ইআই। আবার যদি আমি বলি বিলিভ BLIEV, তাহলে এরকম শব্দগুলো আসলে একটু প্র্যাকটিস করতে হবে যে কোথায় ইআই আছে কোথায় আই আছে। সো এই মিস্টেকগুলো যাতে না হয় আমি ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব ছবি তুলে। চলে আসি বেসিক রুল অ্যাকচুয়ালি স্পেলিংয়ের বেসিক রুল 4। সো 4 নাম্বার রুলে আমরা যেটা শিখব, অনেকগুলো শব্দে আছে নামের শেষে এন্স, কোথাও আবার নামের শেষে আছে এন্স, একই রকম উচ্চারণই হয়। তাহলে কোথায় এন্স এবং কোথায় এন্স সেটাই আমরা দেখব। যেমন আমি যদি বলি অ্যাসিস্ট্যান্স, তাহলে দেখো এখানে নামের শেষে কিন্তু এন্স। আবার যদি আমি বলি ডিফারেন্স বা অ্যাবসেন্স বা প্রেজেন্স, সেখানে কিন্তু নামের শেষে ইএনসি এন্স। যদি আমি বলি টলারেন্স, তাহলে দেখো অ্যাসিস্ট্যান্স ডিফারেন্স উচ্চারণ কিন্তু এন্স হচ্ছে, কিন্তু কোথাও কোথাও ই। যেমন টলারেন্স, এখানে কিন্তু ভাইয়া ANCE, এটাই কিন্তু চলে আসলো টলারেন্স। বাট যদি আমি বলি রেফারেন্স, সেখানে কিন্তু ইএনসি। তার মানে এন্স এবং এন্স এখানেও তোমাদের প্যাচ লাগতে পারে, এবং যেহেতু প্যাচ লাগতে পারে তাহলে এরকম কিছু শব্দ আমি দিয়ে দিব যাতে প্যাচ না লাগে, সেগুলো একটু প্র্যাকটিস করব। চলে যাই আমরা রুল নাম্বার 5 স্পেলিংয়ের। এখানে একটা জিনিস যেটা হয় যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের মধ্যে স্পেলিংয়ের কিছু পার্থক্য দেখা যায়, এবং আমরা সেক্ষেত্রে এটাই ফলো করব। তাহলে আমি এরকম কিছু 5-6টা লিখে দিই। যেমন আমি যদি বলি যে সেন্টার, তাহলে আমরা কিন্তু সেন্টার বানান CENTRE লিখি, সেন্টার। বাট আমেরিকান ইংলিশে সেন্টার বানানো হচ্ছে TER, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি লিখি মিটার, METRE, কিন্তু আমেরিকানে কি হয় METER, মিটার। আমরা কালার লিখি COLOUR, কালার, আমেরিকানে রাখে COLOR, কালার। আমরা লিখি ফেভার, ফেভার, FAVOUR, OU লিখি, আর কিন্তু ওরা শুধু লেখে FOVOR। তাহলে অনুরূপভাবে আমরা ফেভারিট লিখি FAVOURIT, ফেভারিট, কিন্তু ওখানে শুধু ও থাকবে ORIT। তাহলে অনুরূপভাবে নেইবার বলো, লেবার বলো, আমরা কিন্তু OUটা অ্যাড করি, আর সেন্টার মিটারে আমরা RE অ্যাড করি। তাহলে আমি যদি বলি লেবার, LABOUR, ওরা কিন্তু BOR। সো আশা করি বুঝতে পেরেছ OU বিষয়গুলো আমরা ইউজ করছি। ওকে, তো যেমন আমরা যদি টাকার চেকের কথা বলি, আমরা লিখি CACQUE, কিন্তু ওরা কিন্তু লেখে CACCK, চেক। সো এরকম আরও কিছু আছে, সেটাও আমি তোমাদেরকে অ্যাড করে দিব এই রুলের মধ্যে। তাহলে হয়ে গেল আমাদের 5টা রুল। তাহলে এই জায়গায় ব্রিটিশ আমেরিকান একটু চিন্তা করবা, করে তোমরা ব্রিটিশটা কি ফলো করবা। এবার চলে আসি বেসিক রুল 6। এখানে যেটা মনে রাখতে হবে, কিছু কিছু ভার্ব আছে যাদের শেষে যদি ই থাকে, যখন এই ভার্বের সাথে ING যোগ করবা তখন এই ইটাকে আমরা উঠে দিব, বা উঠে যাবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। যেমন রাইট, এই ভার্বের শেষে আছে, তাহলে আমি যখন রাইটের শেষে ING দিব, রাইটিং হবে, তখন কিন্তু এই ইটা উঠে গিয়ে ING হবে। সো এরকমই বিলিভিং, BLIEVE, বিলিভ, তাহলে ING হলে ইটা হয়ে যাবে ING, বিলিভিং। যদি আমি বলি কেয়ার, আছে, তাহলে যখন আমি ING করে কেয়ারিং দিব তখন ইটা উঠে গিয়ে ING যোগ হয়ে যাবে, কেয়ারিং। অনুরূপভাবে কাম আশা, তাহলে কামিং যদি বলি ইটা উঠে যেয়ে ING হবে। যদি আমি বলি ক্রিয়েট, আছে, তাহলে ক্রিয়েটিং, তাহলে ইটা উঠে গিয়ে ING হবে। যদি আমি বলি ডেকোরেট, তাহলে সাজানো, সো ডেকোরেটিং, সো উঠে গিয়ে ING হবে। লাভ, তাহলে লাভিং, লস, লুজিং। সো আশা করি বুঝতে পেরেছ। তবে এটা
সবই লেখালাম, তবে তোমাদের মনে রাখতে হবে এই রুলের ব্যতিক্রমও কিছু আছে। কী সেই ব্যতিক্রম? যেমন এজ এর শেষে ই আছে, তাহলে এজের শেষে আইএনজি যদি আমরা করি, যেহেতু আমরা ব্রিটিশ ফলো করব, তো ব্রিটিশ এই এজিং বানানে কিন্তু ইটা উঠে যায় না, যদিও আমেরিকানে ইটা উঠে যায় এজিং। বুঝতে পেরেছ? তো যেহেতু আমরা এটা ফলো করব, তাহলে এটা হচ্ছে এর একটা ব্যতিক্রম। এছাড়া আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন বি ভার্ব। তাহলে আমি যখন বিইং লিখব তখন কিন্তু ইটা উঠাচ্ছি না, বিইং লিখছি। অনুরূপভাবে ডাই মানে রং করা, ডাইং লিখছি। দেন আইং লিখছি, হোইং। ওকে, সো এভাবে কিন্তু মানে চলতেই থাকবে। হাইং, ক্যানোইং। সো এই যে ব্যতিক্রমগুলো, আরও লিখে দিই যতগুলো ব্যতিক্রম আছে মোটামুটি পরীক্ষায় আসার মতো, শোয়িং, এই জায়গাগুলো। তাহলে কি দেখো, ব্যতিক্রমও কিন্তু বেশি। সর্টিং, সো ব্যতিক্রমও কিন্তু ভালোই আছে, SING। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা কি করবা, একদম মানে পড়ে ফেলবা, যে নর্মালি যে ই থাকলে আইএনজি করার সময় ইটা উঠে যায়, কিন্তু এই ব্যতিক্রমগুলো কিন্তু তোমরা পড়বা। ঠিক আছে, চলে যাব আমরা। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে অ্যাগ্রি, রাজি হওয়া, সেটা শেষে আইএনজি করলে কি হবে? আইএনজি হবে, ডাবল এর কোনো ই কিন্তু উঠবে না। সো এটা একটু মাথায় রাখো। চলে যাব আমরা রুল নাম্বার 7-এ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, খেয়াল রাখবা, যদি মনোসিলেবল হয়, একটা শব্দ যদি মনোসিলেবল হয় এবং এর শেষে যদি আই থাকে, মনোসিলেবল মানে আশা করি বুঝতে পেরেছ যে একবারই উচ্চারণ হবে। যেমন ম্যাঙ্গো, এটা হচ্ছে ডাইসিলেবল, ম্যাং দেন গো। বাট আমি যদি বলি ডাই, এটা হচ্ছে মনোসিলেবল। তাহলে কি বলা হয়েছে, যে যদি কোনো শব্দ মনোসিলেবল হয় এবং তার শেষে যদি আই থাকে, তাহলে সেই শব্দটাকে যখন আমরা আইএনজি করব, তখন যখন আমরা আইএনজি করব, তখন এই ই উঠে গিয়ে ওয়াই হবে, অর্থাৎ এটা হবে এরকম, ডাই। ওকে, কথাটা বুঝতে পেরেছ? যেমন লাই, মনোসিলেবল, আছে, তাহলে এর সাথে যদি আমি আইএনজি যোগ করি, তাহলে হবে LYING, লাই। তো এই হচ্ছে ছোট্ট একটা রুল নাম্বার 7। চলে যাব রুল 8। আমরা জানি নামের শেষে TION হলেও শন হয়, নামের শেষে SION হলেও শন হয়। সো কখন TION বসে, কখন SION বসে, সেই বিষয়টি আমরা এখন দেখব। তো মূলত TION কখন বসে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। যখন তুমি কোনো একটা ওয়ার্ড দেখবা, এই ওয়ার্ডে TION এর সামনে তুমি যদি দেখো যে CP অথবা S আছে, তাহলে ধরে নিবা যে মোটামুটি এই ওয়ার্ডটা সঠিক। যেমন বলা হলো কোন স্পেলিংটি কারেক্ট, অ্যাবজর্পশন। তাহলে তুমি দেখছো TION এর আগে P আছে, CPS P আছে, তার মানে তুমি ধরে নিবা যে এই বানানটা মোটামুটি সঠিক। যেমন অ্যাট্রাকশন, TION এর আগে C আছে, তাহলে CPS এর C আছে, তার মানে ধরে নিবা এটাও হচ্ছে কি সঠিক। যেমন কনভালশন, সো TION এর আগে এখানে আছে L, CPS কিন্তু নাই, তাহলে তুমি ধরে নিবা যে এই বানানটা ভুল, এখানে T না হয়ে S হবে। আশা করি বুঝতে পেরেছ যে মাথায় রাখবা যে অলওয়েজ যে TION এর আগে CPS যদি থাকে, CP বা S যদি থাকে, তাহলে মোটামুটি TION এটা কিন্তু ঠিক আছে। তবে তুমি সামনে S দেখলা, আমি কি বলেছি, তুমি সামনে কি দেখলা, S। ধরো
ট্রানজেকশন, TION এর সামনে কিন্তু কি দেখলা, এস দেখলা, তাহলে এটা রাইট। বাট যদি কখনো দেখো যে দুইটা এস হয়ে গেছে, তখন ধরে নিবে এটা ভুল, কারণ দুইটা এস থাকলে তখন টি না হয়ে ওই SION হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, প্রফেশন, তাহলে এখানে দুইটা এস আছে, তাহলে এখানে কিন্তু TION হবে না, বরং দুইটা এস আছে, টিটা কিন্তু ভাইয়া উঠে যাবে, এটাই হচ্ছে প্রফেশন। যেমন আমি যদি বলি ডিপ্রেশন, ডাবল এস, এখানে আর TION কিন্তু হবে না, বরং ডাবল এস আছে, ধরো দিয়েছে পরীক্ষায় TION, তাহলে দেখবা TION এর আগে এস আছে, তাহলে তো সঠিক না, কিন্তু দেখো আরও একটা এস আছে, ডাবল এস থাকলে কিন্তু সেটা ডাবল এসের পরে ION হবে। সো মাইন্ড ইট, যদি কোনো নাউনের শেষে ডাবল এস থাকে তাহলে আমরা শন করার সময় জাস্ট ION বসাই দিব। আর নর্মালি একটা এস CP যদি থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দিয়ে দিব, TION। এখন কিছু জায়গা ব্যতিক্রম আছে, যে জায়গাগুলো শনের আগে সিও নাই, পিও নাই, এসও নাই, সেখানে আছে এন। তাহলে মেইনলি এন যদি থাকে তাহলে কিন্তু SIONও কিন্তু বসে। যেমন আমি যদি বলি এক্সটেনশন, তাহলে এই শনের আগে কিন্তু এন আছে, তবে এই শনের আগেও এন বসতে পারে, তার মানে এই এন জায়গাটা এই শনও বসে এনের পরে, এই শনও বসে, তাই এনের এই বিষয়টাই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে সোজা সাপটা কথা যে সি বা পি বা এস প্লাস TION এটাই থাকবে। এনের পরে SIONও থাকতে পারে, TIONও থাকতে পারে। তাহলে TION দিয়ে এন কী শব্দ আছে আমরা সেগুলো একটু কয়েকটা লিখে দিই, ঠিক আছে? যেমন অ্যাবস্টেনশন, শনের আগে এন আছে। ইনটেনশন, শনের আগে কি আছে, এন আছে। অ্যাটেনশন, শনের আগে কি আছে, এন আছে। রিটেনশন, এই TION এর আগে কি আছে, এন আছে। প্রিভেনশনের আগে কি আছে, এন আছে। কন্ট্রাভেনশন, এন আছে। কন্টেনশন, ডিটেনশন, মেনশন। সো এই কয়টা TION এর আগে এন আছে, মাথায় রাখো। এছাড়া যদি অন্য কোনো শব্দ দেয়, যেমন সাসপেনশন, এখানে কিন্তু SION। সো এই কয়টা মনে রাখো, তাহলে বাকিগুলো হচ্ছে SION এর আগে হবে এন। তো এই হচ্ছে রুল নাম্বার 8। প্রায় আমরা স্পেলিংয়ের শেষের দিকে চলে এসেছি, আর আমরা মাত্র 2টা রুল পড়বো, রুল নাম্বার 9 অ্যান্ড রুল নাম্বার 10। তাহলে মোটামুটি যে ধারণাটা দিলাম মেডিকেলের জন্য অনেক কিছুই, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এগুলোই শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো রুল 9-এ আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যার শেষে CEDE বসে, সিড। আবার কারো শেষে CEED বসে, সিড, উচ্চারণ সেম। আবার কারো শেষে ACDE বসে, সিড। তাহলে এই 3টা সিডে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাও তোমরা অনেকেই। তাহলে আমি 10-12টা শব্দ লিখি, কোথায় CEDE, কোথায় CEED, কোথায় ACDE, সেটা মনে থাকবে। সে ACDE দিয়ে একটাই শব্দ মাথায় রাখো, সেটা হলো সুপারসিড। সো এটা নিয়ে আর পেঁচাইও না, স্থলাভিষিক্ত করা, এটা BCS-এ এসেছিল, 33 BCS-এ সুপারসিড। বাট চলো এখন আমরা দেখি যে কোথায় কোথায় সিড বসে, যেমন এক্সিড, প্রোসিড, সাকসিড, সিসিড। তো সিসিড না, এই 3টা, তাহলে CEED আছে মূলত এই 3টাতে, একটু মাথায় রাখো। এবং বাকিগুলো হচ্ছে CD, যেমন অ্যাক্সিড, কনসিড, ইন্টারসিড, প্রোসিড না কিন্তু প্রিসিড, রিসিড।
তাহলে এই যে সিইডি কোথায়, সিডাবলইডি কোথায়, আর এসিডি কোথায়, এইটা হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট যে রুল, বেসিক রুল 10 অফ স্পেলিং, সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের শেষে বসে IFI, আবার কখনো বসে EFI। তাহলে কোথায় IFI, কোথায় EFI? তোমরা একটা জিনিস মনে রাখবা, 4টা ভার্ব আছে যাদের শেষে EFI বসে। সেই 4টা ভার্ব হচ্ছে একটা P দিয়ে, একটা R দিয়ে, একটা L দিয়ে, একটা S দিয়ে। পার্লস, পার্লস দিয়ে মনে রাখো। সো একটা হচ্ছে পুট্রেফাই বা পুট্রিফাই, EFI। একটা হচ্ছে রেয়ারিফাই, EFI। একটা হচ্ছে লিকুইফাই, EFI। আরেকটা হচ্ছে স্টুপিফাই, স্টুপিফাই। সো এই যে 4টা পার্স, PRLS, এই 4টা ওয়ার্ডে শুধু নামের মানে ওয়ার্ডের শেষে আছে EFI, আর বাকি যত EFI তুমি ধরে নিবা সেটা হচ্ছে IFI। যেমন অ্যাম্প্লিফাই, ক্লাসিফাই, জাস্টিফাই, সিগনিফাই, বিউটিফাই, ইলেকট্রিফাই, সার্টিফাই, সিম্পলিফাই, নোটিফাই, ডিসকোয়ালিফাই, পিউরিফাই, ইউনিফাই, ক্ল্যারিফাই, দেন বলছি ক্ল্যারিফাই, ফলসিফাই, কোয়ান্টিফাই, ভেরিফাই, যত ফাই হোক। সো IFI শুধুমাত্র পার্স, PRLS, PRLS, পুট্রিফাই, নট পিউরিফাই, পুট্রিফাই, রেয়ারিফাই, লিকুইফাই, স্টুপিফাই, এই 4টাতেই থাকবে, এই 4টাতে থাকবে কি বলতো, EFI। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি যে স্পেলিংয়ে আমরা 41 মিনিট ধরে যে কথাবার্তাগুলো বললাম, এবং আমি কিছু ছবি তুলে কিছু জিনিস তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিব, এতটুকু যদি তোমরা চর্চা করতে পারো, মোটামুটি তোমরা আশা করা যায় যে ভুল করবা না পরীক্ষায়। তো ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।